কি ঘটেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে গত পরশু মন্ত্রীর গাড়ির তলায় যে ছেলেটি চাপা পড়ল, তারপরেই গাড়িটাকে পুলিশ স্টপ করবে, গাড়ির যে মালিক তার খোঁজ করবে এবং যারা অপরাধী তাদেরকে কাস্টাডিতে নেবে। কিন্তু তা হয়নি। শাহিল আলী, সেই শাহিল আলীকে রাত্রেবেলা অ্যারেস্ট করলো, কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। একটা পিছিয়ে পড়া বর্গের ছেলে, তারা অনেক কষ্ট করে তাদের এই সেই ছোটোবেলাকার যে প্রতিবন্ধকতা, সামাজিক অর্থনৈতিক সেই প্রতিবন্ধকতা পেরিয়ে তারা যখন শিক্ষাঙ্গনে কলকাতার বুকে পড়তে এসছে, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা গলা তুলে প্রতিবাদ করেছে, তারা অপরাধের বিরুদ্ধে কথা বলেছে, তারা ন্যায়ের কথা বলেছে। আর তার জন্যে মাঝরাত্রে 2:30টার সময় পুলিশ তাকে অ্যারেস্ট করছে। যে পালিয়ে যাচ্ছিল, সে তো ঘটনার পরে তিনি নিজের বাড়িতেই ছিল। পালিয়ে যে গেছে তার নাম হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পালিয়ে যে গেছে তার নাম হচ্ছে সেই ইউনিভার্সিটির শিক্ষক ওম প্রকাশ মিশ্র। আমরা জানি আইনে আছে যে এইরকম যদি হিট অ্যান্ড রানের কেস হয় তাহলে ইমিডিয়েটলি তাকেই পুলিশকে রিপোর্ট করতে হবে। তাহলে সেখানে পুলিশ তো ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তার দায়িত্ব ছিল পুলিশকে গিয়ে রিপোর্ট করা যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যদি পুলিশ নিজে রিপোর্ট না করে, তাহলে যার পালিয়ে যাওয়ার কথা ছিল না, যার দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, তিনি পালিয়ে যাচ্ছেন হিট অ্যান্ড রান করে, তিনি পালিয়ে যাচ্ছেন একটা স্টুডেন্টকে গাড়ির তলায় কুচলে দিয়ে। আর যে প্রতিবাদ করে ঘরে শুয়ে আছে, মাঝরাত্রে 2:30টার সময় তাকে ঘর থেকে তুলে নিয়ে আসছে এই ছাত্রটিকে। আর আদালতে যখন যাচ্ছে, গতকাল আদালতে সেই ছেলেটিকে তোলা হয়েছিল, আদালতে পুলিশ বলছে যে এখন জামিন দেওয়া যাবে না, আমাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। কেন? মাথা ধরতে পারছে না। আরে মাথা তো কুচলে দেওয়া হয়েছে ছাত্রের, আর যে মাথা ধরতে চাইছেন সে মাথা ধরার মেরুদণ্ড আপনার নেই, কারণ সে গাড়ির কাছ আটকে বটকে বসে আছে। তাই আমরা আইনজীবী, আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। কি ঘটেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে গত পরশু? আমরা জানি যাদবপুর ইউনিভার্সিটি থেকে যাদবপুর পুলিশ স্টেশনের দূরত্ব 500 মিটারেরও কম। আমরা জানি যে সেই দিন ঘটনাস্থলে আমাদের রাজ্যেরই শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং ফলত তার সঙ্গে তার নিরাপত্তা কর্মীরাও ছিলেন। ফলে কলকাতা পুলিশের আধিকারিকদের সামনেই যা ঘটনা ঘটেছে, সেদিন এই ঘটনার পরে আমরা আশা করেছিলাম যে মন্ত্রীর গাড়ির তলায় যে ছেলেটি চাপা পড়ল, তারপরেই গাড়িটাকে পুলিশ স্টপ করবে, গাড়ির যে মালিক তার খোঁজ করবে এবং যারা অপরাধী তাদেরকে কাস্টাডিতে নেবে। কিন্তু তা হয়নি। এ ঘটনা পশ্চিমবঙ্গে কোনো ব্যতিক্রম নয়। তা হয়নি এই কারণে, কারণ গাড়ির মধ্যে যিনি বসেছিলেন তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রী। ছাত্রদের দাবি ছিল ছাত্র সংসদের নির্বাচন করতে হবে, ছাত্রদের প্রতিনিধি থাকবে, তারা শিক্ষা বিষয়ক আলোচনার মধ্যে থাকবে। এটা কোনো নতুন ঘটনা নয়। ছাত্র সংসদ নির্বাচন হবে, এটা কোনো নতুন ঘটনা নয়। কিন্তু যবে থেকে এই তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে, তবে থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো প্রতিনিধি ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনে পার্টিসিপেট করবে না, তা নিশ্চিত করতে হবে। আর মন্ত্রীকে পেয়ে যখন ছাত্ররা বলেছিল যে আমাদের দাবি শুনুন, আমাদের অনেক অভিযোগ আছে, শুনতে হবে আপনাকে, আপনি শিক্ষামন্ত্রী রাজ্যের, আপনাকেই তো অ্যাড্রেস করতে হবে এইসব সমস্যা, নির্বাচন করতে হবে, এ দায়িত্ব আপনার। তিনি শুনবেন না। অভিযোগ, তিনি বলেছেন হয় গাড়ির সামনে থেকে সরো আর নাহলে চাপা দিয়ে মারব। ড্রাইভারকে নির্দেশ দিয়েছেন, গাড়ির সামনে ঘেরাও করেছিল ছাত্ররা, তারা দাবি জানাতে এসেছিল
তাদের যা ন্যায্য দাবি সেই দাবির কথা বলতে এসেছিল, কি হয়েছে? গাড়ির তলায় চাপা পড়তে হয়েছে। এতদিন গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্য তৃণমূল বাহিনী রাস্তায় থাকতো, এতদিন প্রশাসনকে ব্যবহার করা হতো গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্যে। এবার স্বয়ং রাজ্যের মন্ত্রীর গাড়ি, স্বয়ং রাজ্যের মন্ত্রী রাস্তায় নেমেছেন গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্যে। যারা এই দাবি নিয়ে যারা আন্দোলন করতে রাস্তায় নেমেছে তাদের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে শিক্ষামন্ত্রী। কাদের উপর গাড়ি চালাচ্ছে? যিনি শিক্ষার দায়িত্বে আছেন। কিসের জন্যে? রাজ্যে শিক্ষার প্রসারের জন্যে, শিক্ষার বর্ধনের জন্যে। সেই শিক্ষার অঙ্গনে ছাত্ররাই হচ্ছে আমাদের সম্পদ, সেই শিক্ষাঙ্গনে শিক্ষকরা হচ্ছে আমাদের সম্পদ। সেই শিক্ষক, এই ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে রাজ্যের শিক্ষামন্ত্রী। এই রকম দিন আমাদের দেখতে হবে। আমরা ভাবিনি, আমরা শিহরিত হয়েছি, সারা পশ্চিমবঙ্গের মানুষ শিহরিত হয়েছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে সেই বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রকে। আর যখন এই ঘটনা ঘটছে, আমাদের সংবিধানে তো লেখা আছে আইনের চোখে সবাই সমান। স্টেট কাউকে আইনের চোখে ডিসক্রিমিনেট করবে না, আর্টিকেল 14 আমরা আইনজীবী আবার মনে করাই। আর আমরা কি দেখলাম? একটা ঘটনা নিয়ে 7খানা অভিযোগ হয়েছে। প্রথম অভিযোগ করেছে কলকাতা পুলিশ, যাদবপুর থানার পুলিশ। সেই অভিযোগে লিখছে তাদের নাকি একটা ইউনিয়ন রুম পুড়িয়ে দেওয়া হয়েছে। আর পরবর্তীকালে সেই ইউনিয়ন রুমের যারা মালিক, সেই ইউনিয়ন, তিনি অভিযোগ করছেন সেখানে এই সব পুড়িয়ে দেওয়ার গল্প ছিল না। পরে দেখবেন ছোট ছোট করে লিখেছে পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ আগে পুলিশ লিখে দিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে মন্ত্রীকে বাঁচাতে হবে, অপরাধীকে বাঁচাতে হবে, এই হচ্ছে তার উদ্দেশ্য। তাহলে যাদেরকে অপরাধ ঘটে যাওয়ার পরে তদন্ত করার কথা নিরপেক্ষভাবে, তারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে, অপরাধকে আড়াল করার চেষ্টা করছে। আর ধরা পড়ছে কে? ধরা পড়ছে একটা পিছিয়ে পড়া বর্গের ছেলে, যে দূর বীরভূম থেকে কলকাতায় পাড়ি দিয়ে কলকাতায় এসছে লেখাপড়া শেখার জন্যে। কি নাম যেন ছেলেটার? শাহিল আলী। সেই শাহিল আলীকে রাত্রেবেলা অ্যারেস্ট করলো, কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। একটা পিছিয়ে পড়া বর্গের ছেলে, তারা অনেক কষ্ট করে তাদের এই সেই ছোটোবেলাকার যে প্রতিবন্ধকতা, সামাজিক অর্থনৈতিক সেই প্রতিবন্ধকতা পেরিয়ে তারা যখন শিক্ষাঙ্গনে কলকাতার বুকে পড়তে এসছে, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা গলা তুলে প্রতিবাদ করেছে, তারা অপরাধের বিরুদ্ধে কথা বলেছে, তারা ন্যায়ের কথা বলেছে। আর তার জন্যে মাঝরাত্রে 2:30টার সময় পুলিশ তাকে অ্যারেস্ট করছে। যে পালিয়ে যাচ্ছিল, সে তো ঘটনার পরে তিনি নিজের বাড়িতেই ছিল। পালিয়ে যে গেছে তার নাম হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পালিয়ে যে গেছে তার নাম হচ্ছে সেই ইউনিভার্সিটির শিক্ষক ওম প্রকাশ মিশ্র। আমরা জানি আইনে আছে যে এইরকম যদি হিট অ্যান্ড রানের কেস হয় তাহলে ইমিডিয়েটলি তাকেই পুলিশকে রিপোর্ট করতে হবে। তাহলে সেখানে পুলিশ তো ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তার দায়িত্ব ছিল পুলিশকে গিয়ে রিপোর্ট করা যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যদি পুলিশ নিজে রিপোর্ট না করে, তাহলে যার পালিয়ে যাওয়ার কথা ছিল না, যার দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, তিনি পালিয়ে যাচ্ছেন হিট অ্যান্ড রান করে, তিনি পালিয়ে যাচ্ছেন একটা স্টুডেন্টকে গাড়ির তলায় কুচলে দিয়ে। আর যে প্রতিবাদ করে ঘরে শুয়ে আছে মাঝরাত্রে 2:30টার সময়, তাকে ঘর থেকে তুলে নিয়ে আসছে এই ছাত্রটিকে। আর আদালতে যখন যাচ্ছে, গতকাল আদালতে সেই ছেলেটিকে তোলা হয়েছিল, আদালতে পুলিশ বলছে যে এখন জামিন দেওয়া যাবে না, আমাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। কেন? মাথা ধরতে পারছে না। আরে মাথা তো কুচলে দেওয়া হয়েছে ছাত্রের, আর যে মাথা ধরতে চাইছেন সে মাথা ধরার মেরুদণ্ড আপনার নেই, কারণ সে গাড়ির কাছ আটকে বটকে বসে আছে। তাই আমরা আইনজীবী, আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা প্রতিবাদে সামিল হয়েছি এ কারণে যে আমাদের আদালত প্রাঙ্গণে সাংবাদিক আমাদের কাছে খবর এসছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে হেনস্থা হতে হয়েছে। অভিযোগ আইনজীবীদের বিরুদ্ধে। ঘটনা যাই হয়ে থাক, আইনজীবীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওটা আমাদের আইনজীবী ফ্রেটার্নিটির জন্য ঠিক নয়। ফলে আমরা যারা আইনজীবী আছি তাদের আমাদের সচেতন হতে হবে
যাতে এই ধরনের ঘটনার আর অভিযোগ না ওঠে, এই ধরনের ঘটনা না ঘটে। আমরা শুনেছি যে শাসক দলের আইনজীবীদের একটা অংশ নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটনা যাই হোক, পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে এবং যে সত্যি ঘটনা আছে তা যেন সামনে আসে। আমরা রাস্তায় থাকব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে, আমরা রাস্তায় থাকব এই সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্যে। আমরা আদালতেও আমাদের আইনি সহায়তা করে যাব। যারা ভিকটিম হয়েছেন এই ঘটনার, তাদের সকলকে আইনি সাহায্য দেওয়া আমাদের দায়, আমাদের সংগঠন অঙ্গীকারবদ্ধ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।